সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। বাসায় অবস্থান করছো। তো যেমনটা আমি শেষ ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটি তোমাদের ব্যাংকিং অংশের 10ম অধ্যায়। সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। তো আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে আজকে আমরা 9ম শ্রেণী বা 10ম শ্রেণী বলা যায়, যেহেতু একই বই, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে 10ম অধ্যায় পৃষ্ঠা 104 থেকে 106 কি করব, আলোচনা করব। তাহলে নিচের ছবিগুলো দেখে তোমরা কোনো কিছু ধারণা করতে পারো কিনা। তাহলে এখানে দেখো, অর্থের ছবি দেখা যাচ্ছে, এখানে সঞ্চয়ের ছবি দেখা যাচ্ছে, এখানে এটি বাংলাদেশ ব্যাংকের লোগো, জনতা ব্যাংক লিমিটেড। এরপরে আছে যে ব্যাংকের লেনদেন এর ছবি, এরপরে আছে মুদ্রা, এবং যেটা আমরা বলি কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রা ছবি রয়েছে। তাহলে এগুলো থেকে তোমাদের মনে একটি ধারণা জন্মাতে পারে, সেটি হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক কি? আমরা আগের 8ম এবং 9ম অধ্যায়ে পড়িয়েছিলাম যে ব্যাংকে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যারা অর্থের ব্যবসায়ের সাথে জড়িত। এরপরে আজকে আমরা পড়ব বাণিজ্যিক ব্যাংক কি বা কাকে বলে এবং তার কার্যাবলী কি। তাহলে আজকের যে পাঠের কথা আমি বলেছি, যে বাণিজ্যিক ব্যাংক কি বা কাকে বলে এবং তার কার্যাবলী, এ থেকে তোমরা মূলত কি কি শিখতে পারবে। বাণিজ্যিক ব্যাংক কি তা বলতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করতে পারবে। তাহলে এখানে এই যে কার্যাবলীর কথা বলা হয়েছে, তার মধ্যে একটি দেখো, ছবিতে দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে, লেনদেন হচ্ছে। ব্যাংকাররা ব্যাংকিং কার্যক্রমে কি রয়েছেন, লিপ্ত রয়েছেন, এবং অনেক গ্রাহক কি করছেন, অর্থ জমা দিচ্ছেন এবং অর্থ উত্তোলন করছেন। তাহলে বাংলাদেশের যদি বলা হয় যে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি, সোনালী ব্যাংক। তাহলে সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যাংক। রাষ্ট্র স্বয়ং নিজেই কি করে থাকে, এটি পরিচালনা করে থাকে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি, সোনালী ব্যাংক। এখানে আরো কিছু ব্যাংকের নাম রয়েছে, যেমন অগ্রণী ব্যাংক লিমিটেড। এটি কোন ধরনের ব্যাংক, এটি বাণিজ্যিক ব্যাংক, এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়। এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, এটিও বাণিজ্যিক ব্যাংক। এরপরে রয়েছে অর্থ। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, তারা আমানত গ্রহণ করে, এরপরে সুদ প্রদান করে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করে, আমানত গ্রহণ করে, সুদ প্রদান করে। এরপরে তারা ঋণও দিয়ে থাকে। তাহলে তারা আমানত গ্রহণের এবং সুদ প্রদানের পাশাপাশি কি করে থাকে, ঋণও প্রদান করে থাকে। এরপরে সুদ গ্রহণ, অর্থাৎ ঋণ প্রদানের মাধ্যমে তারা কি করে থাকে, সুদ গ্রহণ করে থাকে। তাহলে তারা যে অর্থ
প্রদান করবে তা তো আর বিনামূল্যে হতে পারে না। অর্থাৎ তোমরা হয়তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের কি করবে, ধার দিতে পারো, এবং তা কোনো কিছু বিনিময়ের ছাড়াই। কিন্তু একটি আর্থিক প্রতিষ্ঠান যাদের প্রধান কাজই হচ্ছে অর্থ লেনদেনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা, তাহলে অবশ্যই তারা অর্থ যখন ঋণ হিসেবে প্রদান করবে, তখন তারা তার বিনিময়ে কি গ্রহণ করবে, একটি অতিরিক্ত অর্থ গ্রহণ করবে। সেটি কি? সেটি হচ্ছে সুদ গ্রহণ। সেটি হচ্ছে সুদ গ্রহণ। তাহলে কি দাঁড়ালো? বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য পণ্য বা সেবা লেনদেন করে, এই সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে। এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, বানান ভুল। পণ্য হবে, পণ্য নয়, পণ্য। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের মূল্য পরিমাপযোগ্য পণ্য বা সেবা লেনদেন করে, এই সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে। তাহলে তাদের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এই যে তারা আমানত গ্রহণ করছে, ঋণ প্রদান করছে। তারা আমানত গ্রহণ করলে তারা কি করে? সুদ প্রদান করে। এবং ঋণ প্রদান করলে তারা সুদ গ্রহণ করে। তাহলে তোমরা যদি কেউ ব্যাংক থেকে ঋণ নিতে চাও, যৌক্তিক কাগজপত্র প্রদানের মাধ্যমে এবং মর্গেজ বা জামানত প্রদানের মাধ্যমে, তাহলে অবশ্যই তোমাকে একটি নির্দিষ্ট মেয়াদান্তে কি প্রদান করতে হবে? সুদ প্রদান করতে হবে। তেমনিভাবে যখন তুমি ব্যাংকে নগদ অর্থ জমা রাখবে নির্দিষ্ট মেয়াদের জন্য, তখন তোমরা কি পাবে? নির্দিষ্ট মেয়াদ শেষে অতিরিক্ত অর্থ, মুনাফা বা সুদ পাবে। তাহলে ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জন। যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের মূল্য পরিমাপযোগ্য পণ্য বা সেবা লেনদেন করে। তাহলে এছাড়াও আরও অনেক পণ্য বা কি রয়েছে? সেবা রয়েছে। ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, প্রাপ্য বিল আছে, প্রদেয় বিল আছে। এই সবগুলো তারা কি করে থাকে? লেনদেন করে থাকে। তাহলে এই সকল আর্থিক প্রতিষ্ঠানকে কি বলা হয়? বাণিজ্যিক ব্যাংক বলে। এরপরে দেখো কি দেখা যাচ্ছে? অর্থ বা আমানত গ্রহণ এবং সুদ প্রদান। আমানত গ্রহণ এবং সুদ প্রদান। তাহলে ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংক যদি আমানত গ্রহণ করে বা আমানত হিসেবে কেউ অর্থ জমা রাখে, তাহলে তাকে কি প্রদান করবে? তাকে সুদ প্রদান করবে। এরপরে দেখো কি রয়েছে? যে ঋণ দান ও সুদ গ্রহণ। তাহলে তারা যদি ঋণ প্রদান করে, তাহলে অবশ্যই কি করবে? তার বিনিময়ে তোমাকে সুদ বা অতিরিক্ত অর্থ মুনাফা হিসেবে প্রদান করতে হবে। সেটিকে কি বলা হয়? সুদ। তাহলে ঋণ প্রদান করলে তারা কি গ্রহণ করবে? সুদ গ্রহণ করবে। এরপরে রয়েছে মূলধন গঠন। তাহলে জনগণের কাছে অলস পড়ে থাকা অর্থ তারা সঞ্চয়ের মাধ্যমে কি করে? দীর্ঘমেয়াদী মূলধন গঠন করে। অর্থাৎ এই যে কিছু কিছু টাকা মানুষ অলস পড়ে আছে, কোনো কাজে আসছে না, তাহলে তারা কি করে? বিভিন্ন ধরনের সুদের হার কি করে? তাদেরকে প্রস্তাব করে। তাহলে জনগণ কি করে? একটি নির্দিষ্ট মেয়াদ শেষে অতিরিক্ত কিছু অর্থ পাওয়ার আশায় ব্যাংকে অর্থ জমা রাখে। তাহলে এইভাবে একটি নির্দিষ্ট মেয়াদে স্বল্প যে বা অল্প সঞ্চয়, সেটা এক সময় কিসে পরিণত হবে? বিশাল এক মূলধনে পরিণত হবে। এরপর বলা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি। তাহলে ব্যাংক নতুন নতুন শাখা খোলার মাধ্যমে সেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থানের কি করে? সৃষ্টি করে। সেখানে বিভিন্ন পদে, তাহলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন হয়। তাহলে একটি নতুন ব্যাংক যদি খোলা হয় বা একটা নতুন শাখা যদি খোলা হয়, তাহলে সেই শাখাতে অবশ্যই কি হবে? যোগ্য, দক্ষ কিছু কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরপরে রয়েছে অর্থের নিরাপত্তা। তাহলে এই যে মানুষ আমানত হিসেবে যে অর্থ জমা রাখছে, ব্যাংক কি করছে? তার অর্থের নিরাপত্তা দিচ্ছে। বিপুল পরিমাণ অর্থ বাসস্থানে সঞ্চিত করে রাখা, সেটা সবসময় কি ঝুঁকির
কারণ যে কোনো সময় কি হতে পারে, চুরি ডাকাতি হতে পারে, অগ্নিকাণ্ডের ফলে সেগুলো নষ্ট হতে পারে। তাহলে ব্যাংকে যদি সেই অর্থ জমা রাখা হয়, ব্যাংক কী করবে, সর্ব অবস্থায় সেটা নিরাপত্তা প্রদান করবে। এরপরে রয়েছে তথ্য অর্থ স্থানান্তর। তাহলে তোমার পক্ষে কি করবে, ব্যাংক অর্থ স্থানান্তর করবে, গ্রাহককে অর্থ প্রদান করবে। তোমার হয়ে অন্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও তারা কি করবে, তোমার অনুমতি সাপেক্ষে বা গ্রাহকের অনুমতি সাপেক্ষে অর্থ প্রদান করবে। তাহলে অর্থ তুমি সরাসরি না গিয়েও কি করতে পারবে, স্থানান্তর করতে পারবে, অবশ্যই সেটি গ্রাহকের অনুমতি সাপেক্ষে। এরপরে অনেক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক আছে, তার মধ্যে বাংলাদেশে কৃষি ব্যাংক একটি। কৃষি ব্যাংক ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষিক্ষেত্রে কি করছে, অবদান রেখে আসছে। কৃষির উন্নয়নের জন্য তারা কৃষকদেরকে কি করছে, স্বল্প সুদে সার, কীটনাশক এবং বীজ ক্রয়ের জন্য কি করছে, ঋণ প্রদান করছে। এবং অনেক ব্যাংক আছে তারা এই ঋণের সাথে সাথে কি করছে, ঋণ প্রদানের সাথে সাথে আবার প্রশিক্ষণও প্রদান করছে। তাহলে এভাবে কৃষিক্ষেত্রে তারা কৃষি উন্নয়নের জন্য কি করছে, গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে এই যে বড় বড় বিশাল আকার যে যৌথ মূলধনী কোম্পানিগুলো রয়েছে, পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এগুলো গঠনে প্রচুর পরিমাণের মূলধনের প্রয়োজন হয়, কয়েক হাজার কোটি টাকা বা কয়েক শত কোটি টাকা। তাহলে ব্যাংক কী করে থাকে, এইসব ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিয়মতান্ত্রিক উপায়ে ঋণ প্রদানের মাধ্যমে কি করে, মূলধন গঠনে সাহায্য করে। তাহলে যদি ব্যাংকগুলো এগিয়ে না আসে, তাহলে দেশে কি ঘটবে না, এ ধরনের বৃহৎ আকারের শিল্পায়ন ঘটবে না। তাহলে তারা মূলধন গঠনের মাধ্যমে কি করে থাকে, শিল্পায়নে সহযোগিতা করে থাকে। এরপরে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে। তাহলে আমি বলেছি যে এখন বা পূর্ববর্তী সময়ে আমাদের দেশে বা বাইরের দেশে সব জায়গায় কি করা হয়, যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠার জন্য স্পেশালি যৌথ মূলধনী কোম্পানি, তোমরা জানো যৌথ মূলধনী কোম্পানি, এগুলো আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি, অষ্টম এবং নবম অধ্যায়ে আলোচনা করেছি। তাহলে সেক্ষেত্রে কি করা হয়, তারা বিপুল পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। তারা সাধারণ শেয়ার বাজারে বিক্রির মাধ্যমে, অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে, বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে কিছু টাকা তুলে নেয়। তাহলে বাকি টাকা কিন্তু তারা কি করে, ঋণ থেকেই সংগ্রহ করে থাকে। তাহলে এই যে ঋণের অর্থও কি করছে, কর্মসংস্থান সৃষ্টিতে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে এবং স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাহলে আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা আছে, এক মালিকানা অংশীদারি এবং যৌথ মূলধনী ব্যবসায়। তাহলে এখানে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা এক মালিকানা ব্যবসা, এগুলো স্বল্প মূলধন নিয়ে কি করা যায়, এটি শুরু করা যায়। এই ক্ষেত্রেও কি রয়েছে, এসএমই লোন রয়েছে, ব্যক্তিগত ঋণ রয়েছে, উদ্যোক্তা ঋণ রয়েছে। এছাড়াও তুমি যদি অংশীদারি ব্যবসা করতে চাও বা যৌথ মূলধনী করতে চাও, সেক্ষেত্রেও কি করছে, ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করছে, যা দীর্ঘমেয়াদী পরিশোধযোগ্য। তাহলে এই ক্ষেত্রে ব্যাংক কি করছে, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী পরিশোধযোগ্য ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে দুটি ভাগে ভাগ করা আছে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি কাজগুলো আসলে সম্পাদন করে থাকে, কোন কাজগুলো সম্পাদন করে থাকে, এর ভিত্তিতে কাজগুলোকে দুভাগে ভাগ করা আছে, একটি প্রধান বা কার্যাবলী এবং আরেকটি হচ্ছে বিশেষ অন্য কার্যাবলী। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রধান কার্যাবলীগুলো কি কি। প্রথমটি হচ্ছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। তাহলে এর আগেই আমি আলোচনা করেছি যে ব্যাংকে জনগণের কাছে সঞ্চিত বা অলস পড়ে থাকা অর্থগুলো জনগণ কি করে থাকে, একটি নির্দিষ্ট মেয়াদান্তে অতিরিক্ত মুনাফা বা সুদ প্রাপ্তির আশায় তারা জমা রাখে। তাহলে ব্যাংক এভাবে কি করে, আমানত সৃষ্টি করে। তাহলে তারা আমানত গ্রহণ করছে এবং তার বিপরীতে কি প্রদান করবে, অবশ্যই তোমাকে অতিরিক্ত অর্থ বা মুনাফা প্রদান করবে বা সুদ প্রদান করবে। এরপরে ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। এটা ঋণ হবে যে ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। তাহলে যখন তুমি আমানত গ্রহণ করবে, তোমাকে সুদ প্রদান করবে। আবার যখন সে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক ঋণ মঞ্জুর করবে, অবশ্যই সেই ঋণের বিপরীতে সে অতিরিক্ত আর্থিক অর্থ দাবি করবে, যেটিকে তোমরা বা আমরা কি বলে থাকি, মুনাফা বলে থাকি। এরপরে হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। তাহলে ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয় অবশ্যই। তাহলে তুমি যখন ঋণ গ্রহণ বা ঋণের জন্য অ্যাপ্লাই করবে, ঋণ প্রাপ্তির জন্য অবশ্যই তোমাকে প্রথমত কি করতে হবে, সেই ব্যাংকে যদি তোমার কোনো হিসাব না থাকে, তোমাকে একটি হিসাব খুলতে হয়। তাহলে ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়।
তাহলে সরাসরি তোমাকে হাতে ক্যাশ দেওয়া হবে না বা নগদ অর্থ দেওয়া হবে না। যখন ঋণ মঞ্জুর হবে তোমার সেটি সঞ্চয় হিসাব হতে পারে, সেটি চলতি হিসাব হতে পারে, যদিও ব্যবসায়ীদের জন্য চলতি হিসাবই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, একটি হিসাব খুলতে হবে এবং সেই হিসাবে ঋণের অর্থ কি জমা করা হবে। তাহলে কি করা হবে, ক্রেডিট মানে জমা করা। তাহলে এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করবে সেটা হিসেবে কি করা হবে, ডেবিট করা হবে। তাহলে এইভাবে ব্যাংক ঋণের মাধ্যমে কি করে, আমানত সৃষ্টি করে। এরপরে রয়েছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। তাহলে আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে হিসেবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির কি করে থাকে, ব্যবহার করে থাকে। তাহলে এগুলো ব্যবহারের মাধ্যমে তারা কি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। যেমন বলা হয়েছে কি, চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহারের মাধ্যমে। তোমরা যদি ইলেকট্রনিক বুথ থেকে টাকা উত্তোলন করতে যাও তাহলে দু ধরনের কার্ড আছে। একটি হচ্ছে ডেবিট কার্ড, যেটি শুধুমাত্র এই দেশের পরিসীমার মধ্যে বা ভূমণ্ডলের মধ্যে ব্যবহার করা যাবে। আরেকটি হচ্ছে ক্রেডিট কার্ড, যেটি দেশে এবং দেশের বাইরেও কি করা যাবে, ব্যবহার করা যাবে। তাহলে তুমি চাইলেই কি করতে পারছো, চেক ছাড়াও সশরীরে ব্যাংকে উপস্থিত না হয়েও অথবা ব্যাংক আওয়ারের বাইরেও তুমি কি করতে পারবে, যখন খুশি তখন 7 দিন 24 ঘন্টা বা পুরো বছরই তুমি যে কোনো সময় সেখান থেকে তোমার হিসাবে যদি অর্থ জমা থাকে সেই অর্থ তুমি কি করতে পারবে, উত্তোলন করতে পারবে। তাহলে খুব সহজেই তারা কি করেছে, এটির মাধ্যমে একটি বিনিময় মাধ্যম সৃষ্টি করেছে। মূলধন গঠন, আমি আগেও বলেছিলাম যে জনগণের হাতে আসলে অনেক টাকাই থাকে। যখনই কোনো অফার দেওয়া হয় যে না, এই নির্দিষ্ট পরিমাণ এত সময়ের জন্য বা একটা নির্দিষ্ট মেয়াদে টাকা যদি জমা রাখা হয় তাহলে এত % কি দেওয়া হবে, মুনাফা দেওয়া হবে, তখন জনগণ কি হয়, আগ্রহী হয়ে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা বা সঞ্চিত অর্থগুলো তারা আমানত হিসেবে কি করে, ব্যাংকের কাছে জমা রাখে। তাহলে এক্ষেত্রে কি করে, একটি আমানত নির্দিষ্ট সময় শেষে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কি হয়, বৃহৎ একটি মূলধনে পরিণত হয়। এখন সাপোজ যদি মনে করো তুমি 5 বছর মেয়াদে 1000 টাকা একটি ডিপিএস বা পেনশন ডিপোজিট স্কিম করেছো, তাহলে বছরে তুমি 12,000 টাকা, 5 বছরে তুমি 60,000 টাকা জমা করবে। তাহলে হয়তো এত টাকা তোমার একসাথে থাকতো না, কিন্তু এই 5 বছরে এই অল্প অল্প অর্থ জমিয়ে কিন্তু এই 5 বছর পরে কি হয়েছে, একটি বৃহৎ মূলধন সৃষ্টি হয়েছে। এই মূলধন ব্যবহার করে এর সাথে মুনাফা যোগ হবে, চক্রবৃদ্ধি হারে কি হবে, সুদ এবং সুদ আসলের উপর মুনাফা প্রদান করা হবে এবং তুমি নির্দিষ্ট সময় শেষে কি করতে পারবে, সেটি উত্তোলন করতে পারবে। নোট ইস্যু, তাহলে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, নোট ইস্যু করতে পারে। নোট বা কাগজি মুদ্রা বা ধাতব মুদ্রা কি করতে পারে, ইস্যু করতে পারে। এরপরে হচ্ছে ওসি হিসাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তি ওসি এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে। এটা 105 পৃষ্ঠায় পাবে যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের, তাহলে বাণিজ্যিক ব্যাংক তাদের যে গ্রাহক আছে তাহলে গ্রাহকদের পক্ষে সম্পত্তির ওসি বা ট্রাস্টি হিসেবে কি করে, কাজ করে এবং সংস্থার আর্থিক সচ্ছলতার কি করে, সার্টিফিকেট প্রদান করে। আমদানি রপ্তানিতে সাহায্য, তাহলে আমদানি রপ্তানিতে কীভাবে সাহায্য করে, তাহলে আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে ব্যাংক কী করে, বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে ব্যাংকগুলো এলসি বা লেটার অফ ক্রেডিট খোলার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ পরিশোধের কি করে, নিশ্চয়তা প্রদান করে। তাহলে এভাবে তারা আমদানি রপ্তানিতে কি করে, সাহায্য করে। কারণ বাংলাদেশ থেকে যদি তুমি আমেরিকাতে লেনদেন করতে চাও তাহলে বাংলাদেশের টাকা অবশ্যই আমেরিকাতে ব্যবহার করা যাবে না। আবার আমেরিকান কোনো ব্যবসায়ী যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তাহলে ডলার কোনোভাবেই এই বাজারে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো কি করে, মক্কেলের হয়ে ওই দেশের মক্কেলকে নিশ্চয়তা প্রদান করে যে তারা তার পক্ষ থেকে কি করবে, অর্থ পরিশোধ করবে। সরকারের কোষাগার হিসেবে কাজ করা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসেবে কি করে, কাজ করে। তাহলে বাংলাদেশে সোনালী ব্যাংক কি করে, সরকারের কোষাগার হিসেবে কাজ করে। সরকার চাইলে যে কোনো সময় সেখান থেকে অর্থ উত্তোলন করতে পারে। এরপরে বিনিময় বিল, পরিবহন বিল ইত্যাদি ভাঙানো। তাহলে বিনিময় বিল কোথায় ভাঙাবে, অবশ্যই ব্যাংকে ভাঙাবে। তাহলে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে ভাঙালে কি করা যায়, নির্দিষ্ট হারে কমিশন দিতে হয়, আর সময় মেয়াদ পূর্তি হলে কোনো কমিশন দিতে হয় না। এরপরে কি রয়েছে, বিশেষ অন্যান্য কার্যাবলীগুলোর মধ্যে। তাহলে বিশেষ অন্যান্য কার্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে কি, মূলধন বিনিয়োগ।
তাহলে ব্যাংক ঋণ গ্রহণের পাশাপাশি অন্যান্য শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে। ব্যাংক কিন্তু কি করছে, জনগণের গচ্ছিত অর্থ আবার কোথায় কি করে, বিনিয়োগও করে থাকে। এরপরে রয়েছে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা। তাহলে ব্যাংক বলেছিলাম যে একটি দেশের সার্বিক অর্থনৈতিক তথা শিল্প বলো, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, তাহলে সকল খাতে কি করে, ঋণ প্রদানের মাধ্যমে সেই সকল কাজকে ত্বরান্বিত করার জন্য এবং সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কি করে, গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপরে রয়েছে অর্থ স্থানান্তর। তাহলে আমি বলেছিলাম এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, এক আর্থিক প্রতিষ্ঠান থেকে আরেক আর্থিক প্রতিষ্ঠানে, দেশ থেকে বিদেশে গ্রাহকের অর্থ স্থানান্তরের জন্য ব্যাংক কি করে, সক্রিয় ভূমিকা পালন করে। এরপরে রয়েছে অর্থের নিরাপত্তা প্রদান। আমি বলেছি যে অর্থ কি করে, জনগণের সঞ্চিত অর্থগুলো জমা রাখার মাধ্যমে তারা অর্থের কি করে, নিশ্চয়তা বা নিরাপত্তা প্রদান করে। আমি বলেছিলাম যদি এই অর্থগুলো কোথায় থাকতো, বাসায় অলসভাবে পড়ে থাকতো, চুরি ডাকাতি বা অগ্নিকাণ্ডের মাধ্যমে এটা ক্ষতি সাধনের সম্ভাবনা থাকতো, তাহলে ব্যাংকে রাখলে কি থাকবে, এটা নিরাপদ থাকবে। এরপরে রয়েছে পরামর্শ প্রদান। ব্যাংক কি করে, শুধুমাত্র যে অর্থ জমা বা ঋণ প্রদান করে তা নয়, তারা পরামর্শ প্রদান করে। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ তারা কি করে থাকে, দিয়ে থাকে। এরপরে রয়েছে কর্মসংস্থান। যে বলেছিলাম যে নতুন নতুন শাখা খোলার মাধ্যমে তারা কি করে, কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ। এরপরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ। তাহলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রদত্ত ঋণের সংকোচন ও প্রসারণের মাধ্যমে অর্থ ও ঋণের সরবরাহ কি করে, নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে ঋণ নিয়ন্ত্রণে কি করে, বাণিজ্যিক ব্যাংকের হয়ে, কেন্দ্রীয় ব্যাংকের হয়ে বাণিজ্যিক ব্যাংক কি করে, কাজ করে। বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তারা ঋণ প্রদান এবং ঋণের হার কি করে থাকে, নির্ধারিত করে থাকে। তাহলে সেভাবেও তারা কেন্দ্রীয় ব্যাংকে কি করে, সহযোগিতা, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। এরপর হচ্ছে কৃষি উন্নয়নে যে বলেছিলাম, বাণিজ্যিক ব্যাংক অনেক কৃষকদেরকেও সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে যেগুলো কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে শিল্প উন্নয়ন। তাহলে শিল্পক্ষেত্রেও তারা সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে শিল্প উন্নয়নে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে আঞ্চলিক উন্নয়ন। তাহলে ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকায় একটি দেশের আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখে। তাহলে মনে করো রাঙামাটিতেও বর্তমানে প্রচুর পরিমাণে বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন করা হয়েছে, কিন্তু বিগত 2-4-5 বছর আগেও যদি খেয়াল করা হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো এখানে ছিল না। তাহলে আঞ্চলিক উন্নয়নে তারা কি করছে, ঋণ প্রদান করছে। এসএমই লোন আছে, উদ্যোক্তা লোন আছে, তারপরে ব্যক্তিগত ঋণ আছে, ম্যারেজ লোন আছে, কার লোন আছে। তাহলে বিভিন্ন প্রকারের এই যে ঋণ দেওয়ার মাধ্যমে তাহলে তা কী করছে, সেই অঞ্চলের জনগণের জীবন মান উন্নয়নে কী করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে যদি আমরা মূল্যায়ন করি যে বাণিজ্যিক ব্যাংকের দুটি প্রধান কার্যাবলীর নাম বলো, তোমরা যে কোনো দুটি প্রধান কার্যাবলীর নাম বলতে পারবে। যেমন আমানত গ্রহণ ও সুদ প্রদান হতে পারে, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, আমানত সৃষ্টি, বিনিময় মাধ্যম সৃষ্টি, মূলধন গঠন ইত্যাদি। অর্থের নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কার্যাবলী? তাহলে অর্থের নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কার্যাবলী? এটি হচ্ছে বিশেষ বা অন্যান্য কার্যাবলী। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে। তাহলে বলা হয়েছিল যে ঋণ আমানত কীভাবে সৃষ্টি করে, যে ঋণ গ্রহণের সময় বলেছিলাম, আমি আলোচনা করেছিলাম যে ঋণ গ্রহণের সময় অবশ্যই সেই ব্যাংকে তোমাকে একটি কী করতে হবে, শাখা খুলতে হবে। অবশ্যই সেই ব্যাংকে একটি হিসাব খুলতে হবে, সেটি চলতি হিসাব হতে পারে, সেটি সঞ্চয় হিসাব হতে পারে। তাহলে এভাবে তারা কি করে, যখন ঋণ অ্যালোকেশন হয়, ঋণ মঞ্জুর করা হয়, সরাসরি নগদ অর্থ না দিয়ে তারা তোমার সেই হিসাবে কি করবে, অর্থ স্থানান্তর করবে। যখন তুমি সেখান থেকে অর্থ উত্তোলন করবে তখন তোমার হিসেবে সেটি করা হবে, ক্রেডিট করা হবে, এবং যখন পুনরায় অর্থ জমা করা হবে তখন সেখানে ডেবিট করা হবে। তো আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি করবে, এই দুটি টপিকস অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কী বা কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের যে প্রধান কার্যাবলী সেগুলো আবার কি করবে, বাসায় অনুশীলন করবে। তো আজকের আলোচনার ভিত্তিতে তোমাদের একটি বাড়ি কাজ রয়েছে। সেই বাড়ি কাজটা হলো দেশের আমদানি রপ্তানি উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী সেটি আলোচনা করো। তোমরা চাইলে এটি লিখে তোমরা কি করতে পারবে, গুগল ক্লাসরুমে ছবি তুলে অ্যাটাচ করতে পারবে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।